ওয়েলকাম এভরিওয়ান। আজকে জাস্টিস নাটকটার সিন থ্রিটাকে নিয়ে ডিসকাস করব। দেখো, সিন থ্রি অর্থাৎ অ্যাক্ট থ্রির সিন থ্রি, তাই না? অ্যাক্ট ফোরটা বাকি আছে এখনও, এবং সিন থ্রিটা দেখবে যে এখানে কি বলতো, এইটা নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে এই নাটকটায় মানে পুরো ড্রামাটায় কোন সিনটাকে মিউট সিন বলা হয়। ঠিক আছে, মিউট, MUT, মিউট, নীরব। এবার এই মিউটের মাঝেই মানে একটা কথা আছে না, সাইলেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়ার্ডস, তাই না? সেই জন্যই মিউট সিনেই আমরা অনেক কন্ডিশন দেখতে পাবো, বিশেষত ফল্ডারের মানসিক অবস্থা নিয়ে তোমার গোটা এই সিনটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, মানে লেখক যেখানে বুঝতে পারছো গালসর্দি একটা নতুন সিন ক্রিয়েট করতে পারে একজনের জন্য, একটা নতুন একটা সিচুয়েশন তৈরি করছে ফল্ডারকে নিয়ে, সেই জন্য সিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, মানে এইটা শুরু করার আগে একটা কথা বলে নিই যে ফল্ডার দেখবে এখানে যে সেলটায় আছে, ঠিক আছে, ওর যে কক্ষে আছে, প্রিজনে আছে, সেখানে ওর মানসিক কন্ডিশনটা কীরকম, এবং বাইরে যে ও ক্লিয়ারি যে তোমার সেই যে দরজার আওয়াজটা করছিল, ওর সাপেক্ষে এর অনুভূতিগুলো কীরকমভাবে মানে রিফ্লেক্ট হবে, সেই জায়গাটা খুব ভালোভাবে এখানে দেওয়া আছে এই সিনটাতে। ঠিক আছে, তাহলে চলো, নো মোর টক্স, তাহলে এবার তোমার হচ্ছে যে অ্যাক্ট থ্রি, সিন থ্রি। ওকে, তাহলে দেখো পরিবেশটা কোথায় আরম্ভ হচ্ছে, ফল্ডারের সেল। ঠিক আছে, এ হোয়াইট ওয়াস্ট স্পেস 13 feet ব্রড বাই 7 deep and 9 feet হাই উইথ রাউন্ডেড সেইলিং। তাহলে এখানে যে তোমার ফল্ডারের সেলটাকে বর্ণনা করা হয়েছে, ফল্ডার যে কুঠিরে থাকে বা যে কক্ষে থাকছে সেখানকার উচ্চতা কত, তারপরে তোমার মানে লম্বায় দৈর্ঘ্য কত, প্রস্থ কত, চওড়া কত, এই সমস্ত কিছু বর্ণনা দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে দেখো 13 feet ব্রড, ব্রড শব্দটার অর্থ এখানে চওড়া, মানে 13 ফুট চওড়া, বুঝতে পেরেছো? 7 ডিপ, মানে তোমার 7 ফুট মতো ডিপ, মানে গভীর, মানে তোমার এখানে বলেছে যে উচ্চতা, এবং 9 ফিট হাই। এগুলো কোয়েশ্চেন হয়, ঠিক আছে, হার্ড কোয়েশ্চেন হলে এই প্রশ্নগুলো দেয় যে কত উচ্চতা কেমন ছিল, বা 2 নম্বরে যদি SAQ টাইপের কোয়েশ্চেন হয় তাহলে বলবে সেলটার বর্ণনা দাও কেমন ছিল। ঠিক আছে, উইথ আ রাউন্ডেড সেইলিং। তাহলে রাউন্ডেড সেইলিং বলতে কি বলেছে বলো তো, মানে সেমি সার্কেল ইনার সারফেস অফ দ্য রুফ। ঠিক আছে, ছাদের যে ভিতরে অর্ধবৃত্তের মতো আকার সেইটাকে বলেছে। দ্য ফ্লোর ইজ অফ সাইনি ব্ল্যাকেন্ড ব্রিক্স। তাহলে ফ্লোরটা কি, মাটি, ওটা তো দিল সেইলিংয়ের বর্ণনা, তাই না, উপরটার। এবার রুফের নিচের অংশের বর্ণনা দিল। এবার আমাদের চললো শুধু মেঝেতে, মেঝেটা কীরকম, সাইনি ব্ল্যাকেন্ড ব্রিক্স, ব্ল্যাক, কালো ব্রিক্স, মানে কালো ইট দিয়ে তৈরি ব্রিক্স, কিন্তু চকচকে চকচকে ভাব আছে একটা। মানে ওখানে তো ন্যাচারালি মানুষজনের প্রচুর মানুষের যে পদধূলি পড়ে তা তো নয়, একজন করেই থাকে নিশ্চয়ই, সোলিটারি ইমপ্রিজনমেন্টে। দ্য বার্ড উইন্ডো অফ ওপাক গ্লাস, ওপাক মানে ধরে নাও জানো অস্পষ্ট একটা গ্লাস, যেগুলো দিয়ে আলোটা স্পষ্টভাবে যেতে পারে না, সেই রকম একটা কথা বলেছে এখানে। তাহলে বলেছে যে উইন্ডোতে সেরকম একটা ঝাপসা ঝাপসা গ্লাস দেওয়া আছে, উইথ আ ভেন্টিলেটর, একটা ভেন্টিলেটর আছে যে দিক দিয়ে, মানে বাড়িতে যেমন ভেন্টিলেটর থাকাটা মাস্ট। এবার ইজ হাই আপ ইন দ্য মিডল অফ দ্য এন্ড ওয়াল। তাহলে বলছে যে দেওয়ালটা মানে মেন যে ওয়ালটা আছে সেই ওয়ালের উপরে একটা ছোট ভেন্টিলেটর আছে। ভেন্টিলেটর কীরকম, সেই রকমই ভেন্টিলেটর দেখো। ইন দ্য মিডিল অফ দ্য অপোজিট এন্ড ওয়াল ইজ আ ন্যারো ডোর। তাহলে বলেছে অন্য দিকের দেওয়ালে, বিপরীত দেওয়ালে, মানে এটা যদি পূর্ব দিকের দেওয়ালে বর্ণনা দিয়েছে, পশ্চিম দিকের বর্ণনাটাই বলছে যে সেখানে একটা ন্যারো ডোর আছে, ছোট ডোর আছে। ঠিক আছে, ইন এ কর্নার আর দ্য ম্যাট্রেস অ্যান্ড বেডিং রোলড আপ। তাহলে কি বলছে, কোণের বর্ণনাটি দিয়েছে, দেখো কেমন বলছে যে ওই তোমার সেলটার কোণে রয়েছে ম্যাট্রেস, মাদুর আছে, বেডিং রোলড আপ, বিছানাপত্র গুটানো অবস্থায় আছে, 2 ব্ল্যাঙ্কিটস, দুটো ব্ল্যাঙ্কিট আছে, ঠিক আছে, কম্বল টাইপের, 2 সিটস, দুটো চাদর আছে, অ্যান্ড এ কভারলেট। দেখো কভারলেট মানেও চাদর, অর্থাৎ এখানে বিছানা চাদর বলতে পারো। ঠিক আছে, দুটো নিজের যে শোয় এরকম চাদর, নিজে শোয়ার জন্য, আর একটা দুটো বিছানা চাদর একটা। অ্যাভভ দেম ইজ আ কোয়ার্টার সার্কুলার উডেন সেলফ। তাহলে ওগুলোর উঁচুতে, মানে যেখানে বিছানাপত্র স্টক করা রয়েছে তার উপরে কি করেছে, কোয়ার্টার সার্কুলার। কোয়ার্টার সার্কুলার মানে প্রায় গোলাকার এরকম, কোয়ার্টার মানে ধরে নাও 15 ভাগ এরকম বলছে, 60-এর মধ্যে 15, মানে প্রায় নয় আর কি। ঠিক আছে, বলতে ভুল হলো ওই জায়গাটা। উডেন সেলফ, এবং একটা উডের সেলফ আছে, তাক আছে। ওকে, কোয়ার্টার সার্কুলার, অন হুইচ ইজ আ বাইবেল অ্যান্ড সেভারেল লিটল ডেভোশনাল বুকস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে শোনো। পাইল্ড ইন
এ সিমেট্রিক্যাল পিরামিড। আচ্ছা বেশ, সিমেট্রিক্যাল শব্দটার অর্থ ধরে নাও ভারসাম্য সংক্রান্ত একটা ওয়ার্ড, যে তোমার ফিজিক্সে থাকে সিমেট্রিক্যাল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে যে বলছে না সেলফে, উডেন সেলফে, সেখানে কিছু বাইবেল এবং কিছু ডেভোশনাল বুকস আছে। ডেভোশনাল মানে ধর্মের বই। ওই যে গভর্নরটা বললো না যে পড়াশুনো করতে ইচ্ছা করে, সেই সব জিজ্ঞাসা করেছিল যে আগের পার্টে, তাই না? এবার আমাদের দেখেছিলাম এখানে যে তোমার যাজকটাও আছে না, যে যাজকটা এসেছিল এরকম, সেই যাজক কী করে, বিভিন্ন বই টই সাপ্লাই দেয়, পুরোহিতটা আর কি। এবার তিনি সেই সমস্ত বইগুলো লিখেছে যে যারা অন্যায় করে তারা যদি ডেভোশনাল বই পড়ে তারা হয়তো তাদের একটুখানি মতিগতি আসবে, সেইটা। কিন্তু কি বলছে, পাইলড ইন আ সিমেট্রিক্যাল পিরামিড, মানে কি বইগুলো ঠিক সেই ভারসাম্যেই আছে, মানে যেমনভাবে ছিল ঠিক সেরকমভাবেই সাজানো আছে। যে পাইলড ইন আ সিমেট্রিক্যাল পিরামিড, এই লাইনটার মাঝে লেখক বুঝিয়ে দিয়েছেন যে ফল্ডার হ্যাজ নট টাচড দেম। ঠিক আছে, ও ওই বইগুলোকে টাচই করেনি, যেমনভাবে পিরামিড আকৃতি ছিল ওই ভারসাম্য, ঠিক আছে, একইভাবে সেই বইগুলো সাজানোই রয়েছে, ওগুলো টাচ করেনি। কেননা বাইবেলের বই, ডেভোশনাল বই পড়ার মতো এজও নয়। এবার একে তো যদি ইচ্ছা করে পড়া যায়, জেলে বসে বসে কি আর এইসব ভালো লাগবে তখন? তার বদলে দেখো একটা বই পড়েনি যে তা নয়, তবে ওর যেরকম নেচার সেই রকমই একটা বই পড়েছে, সেটা বলবে। দেখো দেয়ার আর অলসো আ ব্ল্যাক হেয়ার ব্রাশ, তাহলে হেয়ার ব্রাশ রয়েছে একটা, তারপর টুথব্রাশ, এই সমস্ত কিছুগুলো আছে, বিট অফ সোপ, সাবান আছে। দেখো বিট অফ সোপ, এগুলো হিউজ যে পরিমাণ তা বলছে না, মানে সব কিছুর একটা ক্রাইসিস আছে, বুঝতে পারছো ওখানে। ইন অ্যানাদার কর্নার, অন্য কোণে কি আছে, ইজ দ্য উডেন ফ্রেম অফ আ বেড। উডেন ফ্রেম অফ, মানে তোমার কাঠের ফ্রেম আছে, বিছানা নয়, বিছানার ফ্রেমটা আছে, ঠিক আছে, মানে শরীরের ভিতরে হাড়গুলো নেই আর কি, একটা বডির কভারটা আছে। স্ট্যান্ডিং অন এন্ড, যেটা তোমার পিছনের দিকে স্ট্রেট করে দাঁড় করানো আছে। দেয়ার ইজ এ ডার্ক ভেন্টিলেটার আন্ডার দ্য উইন্ডো, তাহলে কি বলছে, অন্য দেওয়ালটার বর্ণনা করছে, মানে একটা দেওয়ালে সাপেক্ষে বর্ণনা করলো যে সেখানে একটা ভেন্টিলেটার আছে, এবার অন্য একটা দেওয়ালে চলে যাচ্ছে, বলছে ওখানেও একটা উইন্ডোর নিচে না ছোটো বড় একটা তোমার ভেন্টিলেটার আছে। অ্যান্ড অ্যানাদার ওভার দ্য ডোর, এবং অন্য একটা ভেন্টিলেটার, মানে অনেক কটাই ভেন্টিলেটার আছে, ছোটো ছোটো, যাই হোক একাধিক ভেন্টিলেটার রয়েছে। বলছে ডোরের উপরে ফল্ডার্স ওয়ার্ক, ফল্ডার কি কাজ করছে দেখো, ব্যাকেটে দিয়েছে একটা সেন্টেন্স, মানে ফল্ডার্স ওয়ার্ক ইজ, এইভাবে পড়তে হবে বেশ, হাং টু আ নেইল অন দ্য ওয়াল ওভার আ স্মল উডেন টেবিল অন হুইচ দ্য নোভেল লোরনা ডন লাইজ ওপেন। তাহলে কি বলছে এখানে, ফল্ডারের কি কাজ এখানে। আচ্ছা বেশ, এই জায়গাটা দেখো একটু, এল ও নয়, এটা এল এ হবে, ওকে, লার্না ডন বা ডান এরকম উচ্চারণ, যেমন জন ডান সেই রকমই। তাহলে কি বলছে যে এখানে ফল্ডার একটা কাজ করেছিল, কি কাজ, এ শার্ট টু হুইচ হি ইজ পুটিং বাটন হোলস, তাহলে বাটন হোলস লাগিয়েছিল একটা শার্টে, সেই শার্টটা ঝুলানো অবস্থায় রয়েছে। এবার কোথায় ঝুলানো অবস্থায় রয়েছে, নেল মানে পেরেক, একটা দেওয়ালে বলেছে, মানে ধরুন একটা টেবিল আছে, স্মল উডেন টেবিল, কাঠের টেবিল, তার উপরে একটা পেরেক লাগানো আছে অনেকটা দূরে দেওয়ালে, সেইখানে তার জামাটা স্ট্রেটভাবে হ্যাং করছে, ঝুলছে, ঠিক আছে। এবার বলছে টেবিলের উপরে একটা বই পড়ে আছে, নোভেল, সেটা এই যে লর্না ডান লাইজ ওপেন। তাহলে এই নোভেলটা কি নোভেল বলো তো, এই নোভেলটা হলো একটা রোমান্টিক নোভেল, যেটা তোমার আর.ডি. ব্ল্যাকমোরে লেখা, সেটা পাবলিশড হয়েছিল 1869-এ। তোমরা রেফারেন্সটা মানে যাই হোক নেট থেকে কালেক্ট করে নিও, রেফারেন্স পেয়ে যাবে, যাই হোক লার্না টান বলে তুমি টাইপ করলে দিয়ে দেবে। এইটা হলো তোমার, মানে এই যে গল্পটা, রোমান্টিক স্টোরিটা না, এইটা ফল্ডারকে আপিল করেছিল, স্বাভাবিক কথা, মানে ওর যেরকম এজ তাতে এরকম পড়তেই স্বাভাবিকভাবে ভাল লাগবে। তাহলে এই যে ব্ল্যাকমোরের এই লেখাটা, মানে দিস রোমান্টিক স্টোরি অফ লাভ আপিলস টু ফল্ডার, ওকে। তারপরে বলেছে দেখো, লো ডাউন ইন দ্য কর্নার বাই দ্য ডোর ইজ আ থিক গ্লাস স্ক্রিন, তাহলে এইভাবে বর্ণনাটা দিয়েছে, অ্যাবাউট ফুট স্কোয়ার কাভারিং দ্য গ্যাস জেট লেট অন ইনটু দ্য ওয়াল। তাহলে বলছে যে লো ডাউন ইন দ্য কর্নারের নিচে একটা তোমার বলেছে বাই দ্য ডোর, দরজার কাছেই একটা থিক গ্লাস স্ক্রিন আছে। তারপরে বলেছে যে একটা আয়না টাইপের ওইটা, আর গ্যাস জেট শব্দটার কী অর্থ, গ্যাস জেট বনা হলো তোমার পাইপ উইথ বার্নার ফর গ্যাস লাইট, ঠিক আছে, গ্যাস লাইট জ্বালানোর জন্য সেটা জেলের ওখানে ব্যবস্থা থাকে। তারপরে বলেছে যে দেয়ার ইজ অলসো আ উডেন স্টুল আছে বসার জন্য কাঠের একটা, অ্যান্ড আ পেয়ার অফ শুজ বিনিথ ইট। তাহলে উডেন স্টুলের নিচে, ওখানে আর বসে না, এটা এগুলো সব আইরনিক্যাল ইউজ, মানে একটা জিনিসের ইউজ একভাবে হচ্ছে, মানে হওয়া উচিত, কিন্তু ও করছে আলাদাভাবে। বলছে তার নিচে পেয়ার অফ শুজ,
তোমার এক জোড়া জুতো রয়েছে ফোল্ডারেরই। 3 ব্রাইট রাউন্ড টিনস আর সেট আন্ডার দ্য উইন্ডো। তাহলে উইন্ডোর নিচে, একটা জানলার নিচে তিনটে তোমার এগুলো টিনসগুলো কিসের? জল ভর্তি টিন থাকে, ছোট 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 টিন আছে এগুলো। ও জেলের কয়েদিদের জল খাওয়ার জন্য ছোট টিনে বা তোমার জাগ বা কলসি টাইপের কোনো কিছুতে জলগুলো দেওয়া হয়। তাহলে বলছে ওখানে স্ট্রেট করা আছে তিনটে জাগের মতো, টিনস বলেছে যদিও এখানে মেটালসের তৈরি। তাহলে বলছে তারপরে দেখো, ইন ফার্স্ট ফেইলিং ডে লাইট ফোল্ডার ইন হিজ স্টকিংস ইজ সিন স্ট্যান্ডিং মোশনলেস। তাহলে কি বলছে যে প্রথমেই যখন সূর্যের ফার্স্ট ফলিং ডে লাইট মানে ভোরবেলায় দেখা গেল ফলডারকে কি হয়েছে, যে ইন হিজ স্টকিংস মানে মোজা পরে আছে, ঠিক আছে, চটিটা পরে নেই, মোজা পরে ঘুমাচ্ছিল হয়তো এরকম, বা এরকম কভার থাকতে পারে পায়ের স্টকিং, সেই অর্থেই বলেছে এই সেন স্ট্যান্ডিং মোশনলেস। তাহলে তাকে দেখা গেল একদম গতি নেই। এবার এতক্ষণ দিল বর্ণনাটা জেলের, ঠিক আছে, এই যে একটা মোরস বর্ণনা, হার্ট কিলিং বর্ণনা, ঠিক আছে, শুনতে নিশ্চয়ই ভালো লাগছে না আমাদের এরকম। এরপরে এলো যে ফলডার কি করছে, এতক্ষণ তো জেলের বর্ণনাটা শুনলাম, এবার ফলডার কি করছে সেইটা বলো। সেইটা এবার এসছে দেখো, উইথ হিজ হেড ইনক্লাইন টুয়ার্ডস দ্য ডোর। তাহলে বারে বারে ফলডারের এই অবজেক্টগুলো খুব আছে, ইনক্লাইন্ড এটা যদিও ভার্ব, ঠিক আছে, তারপরে তোমার লার্জ এই শব্দগুলো, যে ডোরের দিকে ওর হাত মানে মাথাটাকে হেলিয়ে আছে, লিসনিং কিছু একটা শুনছে, দেখছো, মানে হি জাস্ট ওয়ান্টস টু গেট আর সাউন্ড নয়েস। এত শান্ত পরিবেশ ওর ভালো লাগে না, তাই না, এত নিশ্চুপ একটা অবস্থান। হি মুভস আ লিটিল ক্লোজার টু দ্য ডোর, ডোরের কাছে গেল। হি স্টকিং ফিট, আচ্ছা বেশ, স্টকিং থেকে এসছে দেখছো, স্টকিং ফিট এটা অ্যাডজেক্টিভ, মেকিং নো নয়েস। তাহলে খালি পায়ে যেহেতু নেই, ওর উপরে একটা কাভার আছে, মোজা পরে রয়েছে, তাই ওখান থেকে কোনো সাউন্ড বেরোলো না। মানে এখানে ফলডারের নিজেও মানে একদম হয়ে গিয়েছে অসার, ওর হাত পায়ে অসার ভাব চলে এসেছে, যেটা তোমরা বুঝতে পারবে। দেখো, হি স্টপস অ্যাট দ্য ডোর, ডোরের কাছে গিয়ে থামলো। হি ইজ ট্রাইং হার্ডার অ্যান্ড হার্ডার টু হিয়ার সামথিং। তাহলে খুব চেষ্টা করলো কোনো কিছু একটা শোনার জন্য, কিন্তু আওয়াজ তো নেই, কি শুনবে, শুনতে পাবে যদিও, আওয়াজ আছে, ও ক্লিয়ারই আছে আমাদের আওয়াজ করার জন্য। হি ইজ ট্রাইং হার্ড, ঠিক আছে, অ্যানি লিটল থিং দ্যাট ইজ গোয়িং অন আউটসাইড। তাহলে যে কোনো ছোটোখাটো জিনিস বাইরে যেটা হচ্ছে সেইটা শোনার জন্য একটু আকুল হয়ে কানটাকে তোমার দরজার কাছে নিয়ে গেল, ঠিক আছে। হি স্প্রিং সাডেনলি আপরাইট, হঠাৎ করে না, হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়ালো। এতক্ষণ ওই যে বলেছিল মাথাটা বেন্ড করেছিল, ইনক্লাইন টুয়ার্ডস দ্য ডোর, এবার এই যে হঠাৎ করে একটা করে অ্যাক্টিভিটি করবে ফলডার, এর জন্য কিন্তু ওর মানে ধরে নাও কেউ একজন দরজা বা জানলার কাছে কোনো কিছু একটা শোনার চেষ্টা করছে, ঠিক আছে, এবার হঠাৎ করে একটা অ্যাক্টিভিটি করে সরে এলো, মানে কিছু একটা শুনেছে বা কিছু একটা না শুনে সরে তো এরকম করে হঠাৎ করে আসে না, তাই না, সেইটাই বলছে। ও কিন্তু হঠাৎ করে ফলডার অনেক কিছু করে ফেলবে, দেখো, অ্যাজ ইফ ইট আ সাউন্ড রিমেন্স পারফেক্টলি মোশনলেস। তাহলে কি বলছে, অ্যাজ ইফ ইট আ সাউন্ড অফ রিমেন্স পারফেক্টলি মোশনলেস, যেন মনে হলো কি কোনো একটা সাউন্ড হয়তো শুনেছে কিন্তু তাতেও কোনো গতি নেই, ঠিক ওর মতনই। দেন উইথ এ হেভি সাই, তারপরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে, বিরক্ত মানে দীর্ঘশ্বাস মানে হতাশ ভাব নিয়ে, ঠিক আছে, হি মুভস টু হিজ ওয়ার্ক, তারপরে নিজের কাজ করতে থাকলো, অ্যান্ড স্ট্যান্ডস লুকিং অ্যাট ইট, এবং তার কাজের দিকে তাকিয়ে থাকলো। দেখো কোন কাজটা, ওই যে স্টিচ করছে না, বললো যে বাটন হোল্ডিং, মানে ড্রেসে বাটন লাগাচ্ছিল। এবার যে জায়গাটা বলছে যে উইথ হিজ হেডডুম মানে মাথাটাকে নিচু করে কাজটা করতে থাকলো, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। হি ডাজ আ স্টিচ অর টু, যে একটা ফোর দিয়েছে, মানে স্টিচ মানে সেলাই করা, মানে একটা পয়েন্টে সেলাই করেছে একবার, সূচ দিয়ে একবার রাউন্ড করলো কিংবা দুবার রাউন্ড করলো, ঠিক আছে। হ্যাভিং দ্য এয়ার অফ আ ম্যান সো লস্ট ইন স্যাডনেস দ্যাট ইচ স্টিচ ইজ অ্যাজ ইট ওয়্যার, দেখো অ্যাজ ইট ওয়্যার বলেছে, ইট ওয়াজ নয় কিন্তু, যেন হতো এরকম অর্থে, ঠিক আছে, এ কামিং টু লাইফ। তাহলে কি বলছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে বলছে না, সেলাই করতে আরম্ভ করেছে যেই, সেই ওই 1 ফুট 2 ফুট দিয়ে দেওয়ার পরই ওর কি মনে হচ্ছে যেন মানে ওর মাথার কন্ডিশনটা কাজ করছে না, ও যেন একটা ফোরের মাধ্যমে একটা ঘটনায় চলে যাচ্ছে, কোনো কিছু একটা মনে পড়ছে ওর জীবনের কোনো একটা পর্যায়ে, আবার অন্যটা করার সঙ্গে সঙ্গে আরও কিছু একটা মনে পড়ছে, ঠিক আছে। এই যে হ্যাভিং দ্য এয়ার অফ এ ম্যান শব্দটার অর্থ কী, মানে ম্যানার অফ এ ম্যান হু রিমেন্স ফরগেটফুল বিটুইন দ্য স্টিচেস অ্যান্ড দেন ওয়েকস আপ ফ্রম ডেথ লাইক কন্ডিশন, তাই না, হঠাৎ করে একবার স্যাডনেসের মাঝে ডুবে যাচ্ছে, একবার করে সেলাই করছে, একবার করে ভাবছে, এরকম করছে ফলটার,
দেন টার্নিং অ্যাব্রাপ্টলি, তারপরে না হঠাৎ করে ঘুরে গেল সেলাই করতে করতে। ওই যে বললাম ওর এবার হঠাৎ হঠাৎ করে অনেক অ্যাক্টিভিটি তোমার করবে। দেখো হি বিগিনস পেসিং দ্য সেলফ, সেলাই বাদ দিয়ে দিল, তারপরে কি করলো স্পেসিং মানে তোমার হাঁটা চলা আরম্ভ করলো, স্পেসিং পদক্ষেপ ফেলতে লাগলো জেলের মাঝে, সেলের মাঝে, ঠিক আছে। মুভিং হিজ হেড, মাথাটাকে নাড়তে লাগলো, লাইক অ্যান অ্যানিমেল পেসিং ইটস কেজ, যেমনভাবে একটা গরিলা বা কিছু একটা কেজের মাঝে, খাঁচার মাঝে একবার এদিক ওদিক করে মাথাটাকে হেলায়, ঠিক সেরকমভাবে ও যেন আর মানুষের পর্যায়ে নেই, ও সেইভাবে মাথাটাকে নাড়তে লাগলো, ঠিক আছে। হি স্টপস আগেন অ্যাট দ্য ডোর, তারপরে কি হলো দরজায় থেমে গেল, লিসেন, তারপর আবার শুনলো যদি কোনো আওয়াজ আসে, অ্যান্ড প্লেসিং দ্য পার্মস অফ হিজ হ্যান্ডস, নট হিপ হ্যান্ডস, ঠিক আছে, হিজ হ্যান্ডস আগেনস্ট, এটা হিজ আগেনস্ট ইট উইথ হিজ ফিঙ্গার স্প্রেড আউট, লিনস হিজ ফরহেড আগেনস্ট দ্য আয়রন, আয়রন মানে দরজাটা বলেছে। তাহলে কি বলছে, ও তার নিজের হাতগুলোকে, পার্মস মানে হাতের তালু, ঠিক আছে, হাতগুলোকে কি করলো যে মানে তোমার হাতের আঙুলগুলোকে স্প্রেড আউট, স্প্রেড আউট শব্দটার কি অর্থ, ছড়িয়ে দেওয়া, মানে হাত দিয়ে দরজাটাকে টাচ করছে বারে বারে, আর মাথাটাকেও সেই মানে ধরো ঠেস দিয়ে দাঁড়া যাকে বলা হয়, বা একটা দরজা আছে তার সামনে আমরা মাথাটাকে ঠেকিয়ে দিলাম, হাত দুটোকেও তার উপরে রাখলাম, সেইভাবে দাঁড়ালো ফল্ডার কোনো কিছু একটা শোনার জন্য, বাইরে থেকে যে কোনো একটা সাউন্ড জাস্ট শুনে নিজের যে আমি মানে শুনতে সক্ষম সেইটাকে পরীক্ষা করার জন্য এরকম। টার্নিং ফ্রম ইট, এটা থেকে ঘুরে গেল, মানে এই কাজটা ওর ভালো লাগলো না। আর প্রেজেন্টলি হি মুভ স্লোলি ব্যাক টুয়ার্ডস দ্য উইন্ডো, তারপরে এবার কি করলো দেখো, স্লোলি ব্যাক টুয়ার্ডস দ্য উইন্ডো, উইন্ডোর দিকে গেল, স্ট্রেসিং হিজ ওয়ে উইথ হিজ ফিঙ্গার, এবার এই জায়গাটা খুব একটা মানে দামি লাইন দেখো, ট্রেসিং হিজ ওয়ে উইথ হিজ ফিঙ্গার, ওর তো জায়গাটা চেনা হয়ে গেছে তাই না, তারপরেও স্ট্রেস করা কি দরকার, স্ট্রেস করা হয় না, বলে না ট্রেস করা। এবার দেখো এটা বলতে চেয়েছে যে মানে অ্যাজ হি ওয়াক্স ব্যাক হি কিপস হিজ ফিঙ্গার অন দ্য থিক লাইন অফ দ্য কালার স্ট্রিপ অন দ্য ওয়াল, বেশ বাংলায় বলছি ব্যাপারটা কি হলো, মানে এখানে বলতে চাইলো, বেশ গোটাটা পড়ে নাও, অ্যালং দ্য টপ লাইন অফ দ্য ডিস্টেম্পার, ডিস্টেম্পার আমি যেটা বলেছিলাম ডিস্টেম্পার কালার, ঠিক আছে আগে, দ্যাট রানস রাউন্ড দ্য ওয়াল, তাহলে যখন ফল্ডার মানে দরজা থেকে জানলার দিকে এগোচ্ছিল, তখন দেওয়ালে ওই যে তোমার গ্রিন কালার করা ছিল, তার উপরে হোয়াইট কালার করা ছিল, ওই দেওয়ালের উপর দিয়ে হাতটা রাখতে রাখতে এগোচ্ছে, ঠিক আছে, মানে নিজে এগোতে যেন সক্ষম নয়। জেলের পরিবেশটা এখান থেকে বুঝতে পারছো, ডার্ক, অন্ধকার, ওখানে কিন্তু পর্যাপ্ত আলোও নেই, তাছাড়াও একটা মানুষ কেন এরকমভাবে এগোবে। এবার এইটার মাধ্যমে আর একটা জিনিসও লেখক এখানে বোঝাতে চেয়েছেন, মানে ধীরে 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 ওর কিন্তু মেন্টাল স্ট্রেংথটাও মানে স্ট্রেংথ কমে যাচ্ছে, ঠিক আছে, মানসিক যে একটা শক্তি বিশ্বাস সেটাও কমে যাচ্ছে। একটা বুড়ো মানুষ যেমনভাবে এগোয় একটা জায়গায় হাত রেখে রেখে হাত রেখে রেখে বা লাঠির সাহায্যে, ফলডারও কিন্তু সেই রকমই করছে। ওকে, হি স্টপস আন্ডার দ্য উইন্ডোর নিচে দাঁড়ালো, অ্যান্ড পিকিং আপ দ্য লিড অফ ওয়ান অফ দ্য টিনস, এবং কী করলো দেখো, একটা লিড মানে ঢাকনা কোনো কিছুর একটা আপার পার্টটা কভারটা, তাহলে বলছে সেই যে 3টে টিন ছিল না, এগুলো পরে 9 টিন ছিল, তার একটার মধ্যে একটা টিনের ঢাকনাটাকে উপরে উঠলো মানে তুলে ধরলো, ঠিক আছে। পিয়ার্স ইন্টু ইট, পিয়ার্স ইন্টু মানে নিচের দিকে তাকানো কোনো কিছুর দিকে। এবার কত সুন্দরভাবে একটা জায়গা বর্ণনা করেছে দেখো, ইট হ্যাজ গ্রোন ভেরি নিয়ারলি ডার্ক, কি বলছে, মনে হয় পুরোপুরি ডার্ক, মানে টিনও ডার্ক, জেলও ডার্ক, ফল্ডারের মনও ডার্ক হয়ে গিয়েছে, এখন সবই এখন একবার মলিন, আমাদের পড়তেও ডার্ক লাগছে তাই না। সাডেনলি দ্য লিড ফলস আউট অফ হিজ হ্যান্ডস উইথ আ ক্ল্যাটার, ক্ল্যাটার মানে শব্দ, হঠাৎ করে না ওর আর ক্ষমতা নেই, একটা লিডও ধরে রাখতে পারছে না দেখো ঢাকনা, ওটা পড়ে গেল শব্দের সঙ্গে, ঝঞ্ঝন ঝঞ্ঝন শব্দ, ক্ল্যাটার মানে দ্য অনলি সাউন্ড দ্যাট হ্যাজ ব্রোকেন দ্য সাইলেন্স, এই যে একটা সাউন্ড হলো যেটা সাইলেন্সটাকে মোটামুটি ভাঙলো, বাবা, মানে ফল্ডার এবার নিজের সম্বিত একটুখানি হলেও ফিরে পাবে। আর এইটা কি করছে বলো তো, পিয়ার্স ইন্টু ইট মানে কি, ও এখানে মানে লেখক যেভাবে বর্ণনা দিয়েছে, আমার কথা নয় এটা, মানে ফল্ডার এখানে খুব মানে তোমার ইন্টেন্টলি খুব আগ্রহের সঙ্গে জাস্ট একটা কম্প্যানিয়ন খুঁজতে চাইছে, ওই যে জলের মাঝে, টিনগুলোতে জল আসে, জলের মাঝে যদি ওর নিজের প্রতিচ্ছবিটাও দেখতে সক্ষম হয়, তাও বোধহয় ক্ষণিকের জন্য শান্তি পাবে, ঠিক আছে, সেই জন্য পিয়ার্স ইন্টুটা ব্যবহার করা যেতে পারে এখানে, এইরকমভাবে ব্যবহার করেছে হয়তো। তারপরে দেখো ওকে, অ্যান্ড হি স্ট্যান্ডস staring intently at the wall where the staff of the shirt is hanging rather white in the darkness, তাহলে কি বলছে, কত সুন্দর একটা ব্যাপার দেখেছো, দুটোর মাঝে কন্ট্রোভার্সি চলছে, বলছে যে সে সেইখানে দাঁড়িয়ে রইলো এবং কোথায় কোন দিকে তাকিয়ে থাকলো, কোন দিকে দেখতে থাকলো, কোথায় দাঁড়িয়ে রইলো সেটা বলেছে, যে যেখানে তার ওই যে শার্টটাকে ঝোলানো ছিল, যে শার্টটা ও সেলাই করছিল একবার করে রাখছে,
আর একবার করে তোমার এক পেসিং করছে, একবার জেলের মাঝে হাঁটাচলা করছে। এবার বলছে যে শার্টটা সাদা হলেও রাদার হোয়াইট ইন দ্য ডার্কনেস, মানে সেই যে জেলের যে কালো আবহাওয়া তার চেয়ে ওর ড্রেসটা সাদা। মানে এখানে লেখক কি বলতে চাইলো, জেলে যে ভিকটিমগুলো থাকার কথা, ফলডারের মনটা কিন্তু অনেকটাই সাদা, ফলডার ওখানে অ্যাডজাস্ট করতে পারবে না, এই জন্যই তো ওকে নিয়ে আলাদা একটা সিন হলো ওর অ্যাক্টিভিটিগুলো নিয়ে, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট সিন এইটাই, যদিও বোরিং, যদিও যাই হবে হোক, ঠিক আছে, খুব একটা বোরিং নয়, এবার যদি ভেবে নাও বোরিং তো লাগবে এরকম একটা, বেশ যাই হোক। হি সিমস টু বি সিইং দিয়েছে, দেখো কেমনভাবে গ্রামারটা, সামবাডি অর সামথিং দেয়ার, তাহলে কি বলছে, হি সিমস টু বি সিইং, মনে হলো যেন সে কাউকে দেখছে, ওই অন্ধকারের মাঝে কাউকে একটা খোঁজার জন্য তনছিট করছে, তাই তো। তারপরে দেখো কি বলেছে, দেয়ার ইজ আ শার্প ট্যাপ অ্যান্ড ক্লিক, দ্য সেল লাইট বিহাইন্ড দ্য গ্লাস স্ক্রিন হ্যাজ বিন টার্নড আপ, তাহলে বলছে সেই গ্লাস স্ক্রিন বলেছিলাম একটা আয়নার মতো জিনিস, তাহলে বললো যে হঠাৎ করে না কিসের একটা সাউন্ড হলো, ট্যাপ অ্যান্ড ক্লিক, মানে কেউ যেন একটা সুইচ অন করলো, এবং হঠাৎ করে একটা সেলের পিছন দিক থেকে একটা আলো জ্বলে উঠলো, দ্য সেল ইজ ব্রাইটলি লাইটেড, এবার এতক্ষণ তো ডার্ক ছিল, এবার চকচকে হয়ে গেল, ঝকঝকে হয়ে গেল। ফলডার ইজ সিন গ্যাসপিং ফর ব্রিথ, ফলডারকে এবার খুব ভালোভাবে দেখা গেল কি করছিল ফলডার, দেখো নিঃশ্বাস প্রশ্বাসের জন্য সে তখন হাঁ করে দাঁড়িয়েছিল, গ্যাসপ করা, ঠিক আছে, যখন নিঃশ্বাস প্রশ্বাস না পায় মানুষে, সেই যে একটা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার একটা চেষ্টা, সেটাকে বলা হয় গ্যাসপ। তারপরে কি বলেছে, এ সাউন্ড ফ্রম ফার অ্যাওয়ে, মানে তোমার একটু দূর থেকে একটা সাউন্ড এলো, অ্যাজ অফ ডিস্ট্যান্ট থেকে, ডাল ব্রেকিং অফ থিক মেটাল, বুঝতে পারছো কোন সাউন্ডটা, থিক মেটাল থেকে কিছু একটা সাউন্ড এলো, কে বাজাচ্ছে, আবার সে দরজা বাজানোর ঘটনাটা এখানে রিপিট হলো, মানে ও ক্লিয়ারই এতক্ষণ শান্ত ছিল, ইজ সাডেনলি অডিবল মানে শোনার, মানে তোমার আওতার মধ্যে, ঠিক আছে, ভয়েসটাকে শোনা গেল, মানে তোমার সে বাজানোর আওয়াজটাকে। ফলডার স্ট্রিক্স ব্যাক, ফলডার নিজেকে গুটিয়ে নিল, ঠিক আছে, স্ট্রিক্স ব্যাক মানে ফিরে গেল, নট এবল টু বেয়ার দ্য সাডেন ক্ল্যামার, ও সাউন্ড খুঁজছে বটে, কিন্তু এই এত সেই ডিজে গানের মতো এত সাউন্ডও চাইছে না ও, সাডেন ক্ল্যামার, এই যে এত তোমার হঠাৎ করে এত আওয়াজ, এইটা পছন্দ করলো না, ও সহ্য করতে পারলো না। বাট দ্য সাউন্ড গ্রোজ, কিন্তু সাউন্ডটা বেড়েই গেল, ঠিক আছে, অ্যাজ দো সাম গ্রেট ট্রামব্রিল ওয়ার রোলিং টুয়ার্ডস দ্য সেল। আচ্ছা বেশ, ট্রামব্রিল শব্দটার অর্থ এখানে একটা নতুন ওয়ার্ড পেয়েছো, দেখো ট্রামব্রিল মানে একটা শাস্তি দানের যন্ত্র, ঠিক আছে, মানে ধরে নাও এটা তোমরা এক কাজ করতে পারো, সার্চ করে দেখে নিতে পারো ট্রামব্রিল মানে ছবি সমেত, তাহলে স্পষ্ট বোঝা যাবে ব্যাপারটা কীরকম। তাহলে এই যে জেলেরই হয়, মানে ধরে নাও একটা দুটো চাকার গাড়ি, যেটা গান পাউডার যেমন মুর্শিদাবাদের নবাবের ছিল সেরকম, ঠিক আছে, মানে টু হুইলড কার্ট ফর গান পাউডার, এইরকম শাস্তি দেওয়ার জন্য একটা। তাহলে কি বলছে, সাউন্ড গ্রোজ, মনে হলো যেন সেই ট্রাম রিল থেকে, ওই যন্ত্রটা থেকে সে আগুন বেরোচ্ছে, গান পাউডার, ঠিক আছে, বন্দুকের গুলির মতো আওয়াজ হচ্ছে এরকম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট সিমস টু হিপনোটাইজ হিম, এবং হঠাৎ করে যেন মনে হলো, ধীরে ধীরে মনে হলো, গ্র্যাজুয়ালি হিপনোটাইজ করে নিল তাকে। হিপনোটাইজ শব্দটার কী অর্থ খুব ভালো করেই জানো। এবার হিপনোটাইজ করা মানে কি, নিজের সেলফ থেকে অন্যভাবে রূপান্তরিত করা, মানে কি, হঠাৎ করে ওই শব্দটা শুনতে শুনতে ও যেন নিজেকেই হারিয়ে ফেললো, ওই সাউন্ডটাই ওর কানে ঢুকতে লাগলো, মাথাতেও মানে জাঁকিয়ে বসতে আরম্ভ করলো। হি বিগিনস ক্রিপিং ইঞ্চ বাই ইঞ্চ নেয়ারার টু দ্য ডোর, দেখো ওর আর হাঁটারও ক্ষমতা নাই, ক্রিপিং মানে কি, হামাগুড়ি দেওয়া, মানে যখন মানুষ নির উপর ভর দিয়ে হাঁটে, হাঁটুর উপর, যেমন বাচ্চারা, তাই তো, সে এরকম করেই মানে হাঁটুর উপর ভর দিয়ে দিয়ে ডোরের কাছে গেল, দরজার কাছে। দ্য ব্যাঙ্কিং সাউন্ড, এবার দরজা বাজানোর আওয়াজটাকে বলা হয় ব্যাঙ্ক, ঠিক আছে, এরকম অনেক সাউন্ড আলাদা আলাদা ভ্যারিয়েশনে আলাদা আলাদাভাবে বলা হয়, যেমন তোমার অ্যানিম্যাল সাউন্ডের আলাদা আলাদা নাম আছে, সেই রকম। ট্রাভেলিং ফ্রম সেল টু সেল, ড্রস ক্লোজার অ্যান্ড ক্লোজার, ফলডার্স হ্যান্ডস আর সিন মুভিং অ্যাজ if his spirit had already joined in this beating and the sound best, যাই হোক কমা দিয়ে দিয়ে কত সেন্টেন্স করে দিয়েছে, দেখো তো ব্যাঙ্কিং সাউন্ড ট্রাভেলিং, তাহলে কি বলছে, এই যে দরজা বাজানোর আওয়াজটা না একদম সেল থেকে সেল, মানে বিভিন্ন কুটির থেকে, আরও তো 3 জনের কুটির আছে ওখানে, তোমার একটাতে ক্লিপটন আছে, ফোল্ডার আছে, মোয়ানে আছে, একের পর এক সবার সেল থেকে মনে হচ্ছে ঘুরে ঘুরে চলে আসছে জানো, ড্রস ক্লোজার অ্যান্ড ক্লোজার, ধীরে 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 আরও কাছে চলে আসছে, মানে ধীরে ধীরে ও আওয়াজটা ও বলেছিল না যে আমি আরও জোরে বাজাবো, সেইটা হচ্ছে, এবার সেইটা করছে। ফলডার্স হ্যান্ডস আর সিন মুভিং অ্যাজ ইফ হিজ স্পিরিট হ্যাড অলরেডি জয়েন্ড ইন হিজ বিটিং, তাহলে ফলডারের হাত যেন এদিক ওদিক নড়তে থাকলো, মানে মনে হলো যেন ফলডারেরও এই যে বিটিংয়ের আওয়াজটা হচ্ছে না, মানে তোমার এই যে দরজা বাজানোর আওয়াজটাতে ওর মনটাও কিন্তু ওখানে চলে গিয়েছে, মানে ওর
এবার কিন্তু দেখো আগে অত মুভ করছিল না, এবার এই আওয়াজের সঙ্গে সঙ্গে ও হাতটা একবার নাড়াতে থাকলো, এদিক ওদিক করতে থাকলো, অ্যান্ড দ্য সাউন্ড সোয়েল স্টিল ইট সিমস টু হ্যাভ এন্টার্ড দ্য ভেরি সেল। তাহলে কি বলছে, এবং সোয়েল মানে ফুলে ওঠা, বেড়ে ওঠা, মানে যতক্ষণ না পর্যন্ত এই যে ফলটার যেখানে আছে সেই সেলে আওয়াজটা না এলো ততক্ষণ পর্যন্ত মনে হলো যেন আওয়াজটা বাড়তে থাকলো। এগুলো কেন দিয়েছে আমি বলি, জাস্ট এই দুটো লাইন কমপ্লিট করতে দাও। হি সাডেনলি রেইজেস হিজ ক্লেঞ্চড ফিস্ট। ক্লেঞ্চড মানে ধর না মুষ্টি, ঠিক আছে, মানে ধর মুঠো করে যে হাতটা থাকে সেটাকে বলা হয়। তাহলে মুঠো করা হাতটা বাড়ালো। প্যান্টিং ভায়োলেন্টলি হি ফ্লিংস হিমসেলফ অ্যাট হিজ ডোর অ্যান্ড বিটস অন ইট। তাহলে সে নিজেকে নিক্ষেপ করে দিল, ফ্লিং, ঠিক আছে, ফিলিংস লয় কিন্তু ফ্লিং। সে নিজেকে দরজার কাছেই নিয়ে গেল, আর মনে হলো যেন নিজেই বাঁচতে থাকলো, ঠিক আছে, এই যে আওয়াজের সঙ্গে নিজেই বাঁচতে আরম্ভ করলো। নিজেই মনে হচ্ছে নিজের ভিতরে এতক্ষণ সাউন্ড ছিল না, এবার একটা সাউন্ড এসেছে। এখানে জাস্ট লেখক একটা কথাই বলতে চাইলো যে ফলটার এই যে এক্সটার্নাল যে শকটা পেলো, মানে তোমার দরজা বাজানোর আওয়াজ, যে এতে কিন্তু ও নিজেকে হারিয়ে ফেললো, তাই না? এখানে লেখক এর সবের মাধ্যমে একটা জিনিস বোঝাতে চাইলেন যে ফলডারের আর নিজস্ব মতিগতি বলে কিছু নেই, ওকে যেমনভাবে চালিত করছে সবাই সেইভাবেই ও চলছে, তাই না? একটা সাউন্ড বাইরে থেকে যখন পাচ্ছে তখন সাউন্ডের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলছে, সেই রকম একটা ব্যাপার। ওর নিজস্ব কিন্তু কোনো মানে সমস্ত কনসেপ্ট ওর হারিয়ে গিয়েছে। ওকে, তাহলে দ্য কার্টেন ফলস, এবার তোমার যমনিকা পতন হলো, কার্টেন ফলস হলো, মানে অ্যাক্ট 3টা শেষ হলো। এবার আমার কার্টেন ফলস আজকে হবে না, অ্যাক্ট 4টা আমি শুরু করছি, ঠিক আছে? অ্যাক্ট 4টা অনেকটা বড়। এবার জাস্ট অ্যাক্ট 4 শুরু করার আগে তো কিছু বলতেই হয়। কি বলবো বলো তো, মানে সিনটা অন্য জায়গায় আরম্ভ হবে এবং কয়েক সাল পরে আরম্ভ হবে। তোমাদেরকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, 3 বছরের জন্য ফলডারের পেনাল সার্ভিটিউড হয়েছিল, তাই না? ওটা যদি পড়ে নিও অসুবিধা থাকলে অ্যাক্ট 3তে ঘুরে গিয়ে সিন 1 সিন 2 এই সমস্ত কিছু। তাহলে 3 বছরের জন্য ওর জেল ছিল, কিন্তু ওর ভালো কাজের জন্য ওকে 2 বছর পরেই রিলিজ করে দেওয়া হবে, ঠিক আছে? দ্য সিন ইজ আগেন কক্সনস রুম, কক্সনের রুমে, মানে সেই অফিসে ফিরে যাও অ্যাক্ট 4-এ কিন্তু। ওকে, অ্যাক্ট 4-এর কথা বলা হচ্ছে এখানে। ওকে, তাহলে কক্সনের রুমে ফিরে যাও, মানে সেই অফিসে যেখানে আমরা গল্পটা শুরু করেছিলাম, তাই না? অ্যাট আ ফিউ মিনিটস অফ 10 অফ এ মার্চ মর্নিং 2 years later। তাহলে সিন 3টা শেষ হওয়ার 2 বছর পরে, মানে ফলডার কিন্তু ইতিমধ্যেই প্রায় 2.5 বছর মতো জেল খেটে নিয়েছে। মানে বিচার হওয়ার আগেও 3-4 মাস ছিল, তাই না? ওর অক্টোবরে ওর থেকে ওর ইমপ্রিজন করা হয়, মানে জুলাইয়ে ধরা পড়েছিল কিন্তু শাস্তিটা দেওয়া হয়েছিল অক্টোবরে, এবং তারপরে 2 বছর কেটে গিয়ে তোমার মার্চ চলে এসছে। তাহলে মার্চ মাসের একটা সকালে তোমার প্রায় 10টা বেজে, যাই হোক কিছু ফিউ মিনিটস, 2-1 মিনিট হতে পারে, ফিউ মানে তো খুবই অল্প, ধরুন 10টা 1 2 3 এরকম, সেই সিনটায় সেই বর্ণনাটা দিয়েছে, সেই টাইমটা দ্য ডোরস আর অল ওপেন, সমস্ত ডোর অফিসের ওপেন। তাহলে এই জায়গাটার মাধ্যমে লেখক কি বোঝাতে চাইলো, দেখো রেস্ট্রিকশন আর নেই, ফলডার যেহেতু এখন নেই, ফলডার তো চোর বলে পরিগণিত হয়েছিল, ফলডার তখন ছিল না, সেই জন্য ওদের অফিসের ডোরও ওপেন। কিন্তু ফলডার এবার ছাড়া পেয়েছে, দেখো যদিও অফিসের মাঝে নাও থাকতে পারে ও, সেটা আমরা জানবো। সোয়েডেলকে আমাদের মনে আছে, সেই 16 বছর বয়স ছিল, মানে 2 বছর কেটে গিয়েছে, প্রায় 18.5-র কাছাকাছি ওর বয়স, ঠিক আছে, 18+। নাও ব্লেসিড উইথ, এই উচ্চারণটা ব্লেসড নয় কিন্তু ব্লেসিড, ঠিক আছে, ব্লেসড উইথ এখানে অ্যাডজেক্টিভই। ওকে, ব্লেসড উইথ আ স্প্রাউটিং মোস্ট্যাক। স্প্রাউটিং মানে কি বলতো, যেগুলো অঙ্কুরিত হওয়া, মানে সদ্য গজিয়ে ওঠা, বেড়ে ওঠা, মানে ওর জাস্ট ওই দাড়ি মোজ বলে না, যেগুলো তোমার বেয়ার্ড মোজ, এর মুস্ট্যাকের রেখাটা দেখা দিয়েছে। মুস্ট্যাক হচ্ছে মানে এবারও পরিণত, যেহেতু 18 এজ হয়ে গিয়েছে। ইজ গেটিং দ্য অফিস রেডি, তাহলে কি করছে ও, সোয়েডেল অফিসটাকে রেডি করছে। হি অ্যারেঞ্জেস পেপারস অন কক্সেন টেবিল, কক্সেনের টেবিলে, মানে কক্সেন নিশ্চয়ই নেই, ঠিক আছে, ওর টেবিলে পেপার অ্যারেঞ্জ করছে বিভিন্ন। দেন গোজ টু আ কাভার্ড ওয়াশ স্ট্যান্ড। আচ্ছা, ওয়াশ স্ট্যান্ড কী জিনিস, দেখো ওয়াশ শব্দটা আছে, মানে মাঝ লাইক বেসিনের মতো কোনো একটা জিনিস, যার উপরে তোমার টেবিল ফেবিল থাকে, মানে একটা স্ট্যান্ড থাকে, তার উপরে 2 রকমের হয়, একটা বেসিন স্ট্যান্ড বলা হয়, আর একটা অফিসিয়াল কাজের জন্য। ওয়াশ স্ট্যান্ডের ছবিটা গুগলে দেখে নিতে পারো, ক্লিয়ার হবে ধারণাটা, ঠিক আছে। রেইজেস দ্য লিড, ওর ঢাকনাটা তুলে ধরলো লিডটা, অ্যান্ড লুকস অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, এবং ওই যে আয়নার মতো আছে, যেটা বেসিনে যেমন মাথার উপর আয়নাটা থাকে, তাই না, সেই রকম একটা ইমেজ ধরে নাও, ওখানে নিজেকে একবার দেখে নিল। এগুলো নট ইম্পর্টেন্ট, এই অ্যাক্টিভিটিগুলো, এগুলো থেকে কোনো কোশ্চেনও আসে না, কিন্তু এই যে রুথ হানিওয়েলে যখন কথাটা আসবে তারপরেগুলো ইম্পর্টেন্ট। দেখো, হোয়াইল হি ইজ গেজিং হিজ ফুল, যখন সে কি তার নিজের গোটা মুখটাকে ভালোভাবে দেখছিল, ফুল বলতে গেলে গোটা বডিটা বলছে না, মুখটা এই যে নতুন ধরনা মুখটাকে রেখাটা দেখা দিয়েছে, বয়সন্ধিকাল,
নিজের কিউরিওসিটি বাড়ছে। রুথ হানিওয়েল কামস ইন থ্রু দ্য আউটার অফিস অ্যান্ড স্ট্যান্ডস ইন দ্য ডোরওয়ে। রুথ হানিওয়েল এলো, রুথ হানিওয়েলকে আমরা অনেক দিন পর পেলাম। দেখো রুথ হানিওয়েল অফিসে এলো এবং ডোরওয়েতে মানে তোমার দরজার কাছে দাঁড়িয়েছিল। দেয়ার সিমস আ কাইন্ড অফ এক্সাল্টেশন অ্যান্ড এক্সাইটমেন্ট বিহাইন্ড হার হ্যাবিচুয়াল ইম্প্যাসিভিটি। তাহলে ইম্প্যাসিভিটি, হ্যাবিচুয়াল ইম্প্যাসিভিটি মানে ও তো স্বভাবত ইন্ট্রোভার্ট টাইপের, তাই না, একটু একটু প্যাসিভ টাইপের। তাহলে এখানে লেখক বলতে চাইলেন যে ওর সেই ইম্প্যাসিভ ভাবটার মাঝেও আনন্দ ছিল, কেননা ফলটা ছাড়া পেয়ে গিয়েছে। ফলটা তার ভালো কাজের জন্য। এবার একটা কথা বলি যে কেন ছাড়া পেয়ে গেল 3 বছর থেকে 2 বছরে, কেননা ওর কন্ডাক্টটা ভালো ছিল, স্যাটিসফ্যাক্টরি কন্ডাক্ট ছিল, তাই না। সেহেতু তোমার এই আমাদের ছাড়া পেয়ে গিয়েছে। এবং এই যে মার্চ মাসে আর একটু কথা বলিনি, মানে ছাড়া পাওয়ার পরে ফলটার দুটো জায়গাতে কাজ খুঁজেছিল, সেটা তোমরা পাবে। দুটো জায়গায় কাজ খোঁজার পরে যাই হোক থাকতে পারেনি। প্রথমত লোকের একটা যে এই দ্বারে এই সমস্ত কিছু কাউন্টার ফয়েল, তারপর চেক অল্টার করার জন্য জেল খেটেছিল, এ একটা স্ট্যাম্প পড়ে গিয়েছিল ওর ক্যারেক্টারের উপর, তাই না, সেইটা টলারেট করতে পারেনি এবং দুটো জায়গায় চাকরি ছেড়ে দিয়েছিল মানে জেল থেকে রিলিজ হওয়ার পরে। এবং তারপরে এই যে মার্চ মাসের বর্ণনাটাই পাচ্ছি, সেই সময়েও কক্সনের কাছে ও দেখা করতে আসবে ফলটা, ওকে, ফলটা দেখা করতে আসবে। দেখো কিন্তু এখানে দেখো কি বলেছে, রুথ এলো, রুথ হানিওয়েল আমাদের অফিসে এসেছে, মানে নট আমাদের, কক্সনের অফিসে। রুথ কিন্তু জয়ফুল, কেননা ফলডার সি হ্যাজ মিট ফলডার, তাই না, ফলডারের সঙ্গে দেখা হয়ে গেছে, ফলডার ছাড়া পেয়ে গিয়েছে, মানে রুথের সঙ্গে দেখা নিশ্চয়ই হয়েছে ওর, কক্সনের সঙ্গে হোক আর না হোক। তাহলে ওই জন্য কিন্তু এক্সাল্টেশন মানে জয়, উচ্ছ্বাস থাকে, এক্সাইটমেন্ট, একটু উত্তেজনাও আছে। এবার অফিসেও কেন এসেছে সেইটা আমরা জানতে পারবো। দেখো সোয়েডেল কি বলছে, সাডেনলি সিইং হার, হঠাৎ করে তাকে দেখে বলছে যে অ্যান্ড ড্রুপিং দ্য লিড অফ দ্য ওয়াশ স্ট্যান্ড উইথ আ ব্যাং, এবং হট করে কি বললো, যে ঢাকনাটা খুলেছিল উইথ স্ট্যান্ডে, ঠিক আছে, ওখানে যে বেসিনটার ঢাকনাটা খোলা ছিল সেইটা রুথকে দেখে হট করে নামিয়ে দিল। ব্যাং মানে একটা আওয়াজ হলো, যেমন সেই দরজার আওয়াজটা, হ্যালো ইটস ইউ, ও আপনি। রুথ বলছে ইয়েস। সোয়েডেল বললো দেখো দেয়ার ইজ ওনলি মি হেয়ার, এখানে তো এখন আমি কেবল আছি, একা আছি। সোয়েডেল বলছে অফিসে আর কেউ নেই, মানে ওয়াল্টার হাউ, জেমস হাউ, কক্সন কেউই নেই। দেখো দে ডোন্ট ওয়েস্ট দেয়ার টাইম হারিং ডাউন ইন দ্য মর্নিং। আচ্ছা হারিং ডাউন শব্দটার কী অর্থ বলো তো? হারিং ডাউন মানে একটা কাজ করতে করতে যদি সাডেন দরকার হয় তাহলে সেই কাজে হঠাৎ করে চলে যাওয়া, এরকম। যেমন ধরে নাও একটা গুগলে যদি সার্চ করো দেখতে পাবে যে মম হারি ডাউন, মলি হ্যাজ হার্ট, ঠিক আছে, মলি ইজ হার্ট, মলি তোমার সরি হ্যাজ হবে না, মলি ইজ হার্ট, মলি আহত হয়েছে, মলি একটা ছেলের নাম বা মেয়ের নাম, যাই হোক, তুমি চলে এসো। হারি ডাউন মানে যে কোনো কাজ করাকালীন সেটাকে ফেলে চলে আসা। তাহলে বলছে তারা এই মানে সকালবেলা এইখানে সময় নষ্ট না করে দ্রুত চলে গিয়েছে কোথাও একটা, মানে তারা বলতে জেমস হাওয়ের কথা বললো, এখানে ওয়াল্টার হাওয়ের কথা বললো। হোয়াই ইট মাস্ট বি 2 years সিন্স উই হ্যাড দ্য প্লেজার অফ সিইং ইউ। তাহলে কি বলছে দেখো, 2 বছর পরে আপনাকে দেখার সৌভাগ্য হলো। হয় এখানে জিজ্ঞাসাটা করছে, জিজ্ঞাসা চিহ্নটা দেয়নি, জাস্ট একটুখানি জিজ্ঞাসু কণ্ঠে বললো, নার্ভাসের সঙ্গে বলছে। দেখো একটুখানি দ্বিধান্বিতভাবে বললো ফলডার কি সোয়েডেল বলছে দেখো হোয়াট হ্যাভ ইউ বিন, খুব সুন্দর একটা লাইন দেখো, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং উইথ ইয়োর সেলফ, আপনি এখন কি করছেন। মানে ফলডার তো ছিল না, জেলে ছিল, এবার ও নিজের বাড়িতেও ফিরে যায়নি, তাই না, সে হাজব্যান্ডের কাছে। এবার আপনি কি করছেন, আপনার এখানে বলতে চাইছে আপনার দিন যাপন কী করে হচ্ছে, আপনি কি করছেন, সমস্ত কিছু জানতে চাইলো। দেখো সার্ডনিক্যালি লিভিং, রুথ খুব সুন্দর একটা কথা বললো, বাঁচছি, লিভিং আমি জাস্ট বেঁচে আছি, সেইটাই বললো। এবার সার্ডনিক্যালি মানে কি বলতো, একটা মুখে একটু স্মাইলের ভাব থাকে কিন্তু একটু বিটারলি, মানে যখন কেউ তোমার লাকের অর্থাৎ নিজের কপালে নিজের ভাগ্যের এগেনস্টে হয় তখন এরকম সার্ডনিক্যালি স্মাইল অনেকে দেয়। জাস্ট বেঁচে আছি। সোয়েডেল এই কথাটা শুনে ইমপ্রেসড, অভিভূত হলো। ইফ ইউ ওয়ান্ট টু সি হিম হি পয়েন্টস টু কক্সনস চেয়ার। তাহলে কি বলছে, আপনি যদি কক্সনের সঙ্গে দেখা করতে চান, ঠিক আছে, কক্সন বাবুর সঙ্গে, হি উইল বি হিয়ার ডিরেক্টলি, তিনি এখানেই চলে আসবেন। নেভার মিসেস, তাহলে নেভার মিসেস নট মাচ, তাহলে কি বলতে চাইলো, তিনি তার ডিউটি থেকে কোনো সময় অ্যাবসেন্ট হন না। মিসেস শব্দটার অর্থ এখানে অ্যাবসেন্ট, ওকে, নট মাচ বেশিরভাগই হয় না, মানে এখানে বুঝতে পারলাম কক্সন ইজ ভেরি ডেলিকেট, মানে কক্সন খুবই মানে তোমার ডেডিকেট আর কি, নিজের ডিউটি সম্পর্কে ডেলিকেটলি খুব নরমভাবে বললো। দেখো আই হোপ ইয়োর ফ্রেন্ডস ইজ ব্যাক ফ্রম দ্য কান্ট্রি শব্দটার কি অর্থ এখানে জেল, ওকে, বলছে যে আমার বিশ্বাস, আমি মনে করি, আশা করছি যে আপনার বন্ধু অর্থাৎ ফলডারের কথা বলেছে, জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে, তাই না। কান্ট্রি শব্দটা মনে রাখবে, এরকমভাবে অপশান দেয় যে কান্ট্রি বলতে সোয়েডেল কি বোঝাতে চেয়েছিল, জেল না দেশ না অফিস। His time has been up these 3 months.
ইফ আই রিমেম্বার রুথ নটস, তাহলে কি বলছে 3 মাস হলো ছাড়া পেয়ে গিয়েছে, ঠিক আছে, আমার যতদূর মনে হয়। ইফ আই রিমেম্বার রুথ নটস, রুথ সম্মতি জানালো। আই ওয়াজ অফুল সরি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। এখানে কি বলতে চাইলো দেখো, যে উনি যে এতদিন জেলে ছিল এর জন্য আমিও না খুব দুঃখিত। দ্য গভর্নর মেড আ মিস্টেক ইফ ইউ আস্ক। তাহলে কি বলছে দেখো, এখানে একটা মাইনর ক্যারেক্টার সোয়েডেল, গার্লস ওয়ার্দি নাটকের মাঝে এরকম অনেক লাইন পাওয়া যায়। যেমন একটা সিলভার বক্স বলে ওখানে ক্যারেক্টার আছে, জনস বলে, জোনস, ঠিক আছে, তার মতো মুখেও এরকম একটা তোমার ওয়ার্ড শোনা যায়। যাই হোক, সেটা আসছে না। তাহলে তোমার মাইনর ক্যারেক্টারগুলো মেজর ক্যারেক্টারদের যে ফল্ট সেগুলো তুলে ধরে। এখানে বলছে দেখো, গভর্নর যিনি, অর্থাৎ কাকে বলেছে, ওয়াল্টার হাউকে নয় কিন্তু, জেমস হাউকে বলছে তিনি মিস্টেক করেছেন। এগুলো তো মিটিয়ে নিলেই হতো, তাই না? ইফ ইউ আস্ক মি, আপনি যদি বলেন, তাহলে এখানে কি বলছে, রুথ হি ডিড, হ্যাঁ তিনি মিস্টেক করেছেন। তো মানে এমন মিস্টেক করেছেন যার আর কোনো ভরপাই হয় না আর কি, ক্ষতিপূরণটা দেওয়া যায় না। সোয়েডেল বলছে দেখো, হি অট টু হ্যাভ গিভেন হিম আ চান্স। চান্স শব্দটা অর্থ চান্স, ঠিক আছে, সুযোগ। বলছে যে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, টু মানে শুড হ্যাভ এর অর্থে বলেছে। অ্যান্ড আই সে দ্য জাজ অট টু হ্যাভ লেট হিম গো আফটার দ্যাট। এবং ওই 3 মাস তো খেটেছিল না, 3 মাস ধরে ওর তো বিচার হয়েছিল। এবার 3 মাসের পরে কিন্তু ওর আবার সেই পেনাল সার্ভিটিউডে দেওয়ার কি দরকার ছিল? ওকে ছেড়ে দিলেই হতো, সেইটাই বলতে চাইলো, জাজও ছেড়ে দিতে পারতো। তাহলে এই যে বড় বড় একটা ক্যারেক্টারদের একটা ছোট ক্যারেক্টার বিচার করছে দেখো, ইনি কিন্তু মানে যথেষ্ট মাইনর ক্যারেক্টার এখানে, কিন্তু মেজর ক্যারেক্টারদের এগেনস্টে আঙুল তুলছে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে যে দে হ্যাভ ফরগটেন দ্য হোয়াট হিউম্যান নেচার ইজ লাইক। তাহলে সোয়েডেল কত সুন্দর একটা কথা বলছে, একটা 18 বয়স্ক ছেলে, 18 বছর বয়স্ক, বলছে যে তারা তো মানুষ কীরকম হয় সেইটাই ভুলে গেছে, মানুষের যে ভুল হয় সেটা তো স্বীকার করেছিল ফলডার যথেষ্ট অনুতপ্ত হয়েছিল। হোয়ার অ্যাজ ইউ নো, আবার যেখানে আপনি জানেন আমি জানি, রুথ গিভস হিম এ হানিড লুক। রুথ কথাগুলো শুনে খুব সুন্দর একটা দৃষ্টিপাত করলো, ঠিক আছে, হানিড লুক খুব সুন্দর, মাইল্ড একটা দৃষ্টি, মাইল্ড একটা স্মাইল। সোয়েডেল বলছে দেখো, দে কাম ডাউন অন ইউ লাইক আ কার্ট লোড অফ ব্রিক্স। তাহলে মানে কি বলেছে দেখো, আপনার উপরে মানে ধরে নাও কার্ট লোড মানে কি, এক ট্রাক ইটের এরকম একটা বোঝা, মানে আপনাকে প্রচণ্ড ওরা জ্বালিয়েছিল, প্রচণ্ড সমস্যায় ফেলেছিল। ফ্ল্যাটেন ইউ আউট অ্যান্ড ওয়েন ইউ ডোন্ট সোয়েল আপ আগেন দে কমপ্লেন ইট। এবং কি বলেছে, আপনি যখন এই সমস্ত কিছু থেকে বেরোতে পারলেন না, ঠিক আছে, তখন তারা আবার কমপ্লেন করলো। কি কমপ্লেন করলো না, রুথ হানিওয়েলের সঙ্গে একটা ইললিজিটিমেট রিলেশন, এই রিলেশনে জড়ানো উচিত ছিল না, এই সমস্ত জ্ঞানগুলো শুনিয়েছিল। সোয়েডেল কিন্তু খুব ভালোভাবে কথাটা বললো, দেখো আই নো দেম, আমি তাদেরকে জানি তো, সিন আ লট অফ দ্যাট সর্ট অফ থিং ইন মাই লাইফ। এরকম জিনিস আমি এই বয়সেই অনেক দেখে নিয়েছি, মানে কত স্ট্রিক্ট তখনকার সোসাইটিটা কেমন ছিল। হি সেক হিজ হেড ইন আ প্লেন্টিটিউড অফ উইজডম, ঠিক আছে, প্লেন্টিটিউড মানে প্লেন্টি অফ উইজডম, এখানে মানে নিজে একটু বিজ্ঞের মতো মাথাটা নাড়ালো, যদিও কথাটা ঠিক আছে, এখানে আইরনিক্যালি ব্যবহার করছে না, মানে এখানে লেখক বলতে চাইছে যে একটা ইয়াং, যেখানে ফ্রোমের ক্যারেক্টারটা তুমি দেখেছিলে, যিনি আমাদের ফল্ডারের হয়ে লড়েছিল, তার ক্যারেক্টারটা ইয়াং, সে কিন্তু বুঝেছিল ব্যাপারটা, আবার সোয়েডেলও বুঝছে। অথচ যারা অভিজ্ঞ, একটা জাজ, তোমার জেমস হাউ, ওরা একটু বেশিরভাগ মানে একটু বেশি জায়গাতে বুঝতে চাইছে। এবার এখানে আমি যে একটা তোমার সিস টুপস টু কনকার আপলোড করছিলাম, ওটা আপলোড করলাম এর মাঝে, তার একটাই কারণ, ওখানে দেখো একটা অ্যান্টি সেন্টিমেন্টাল ব্যাপার আছে, কিন্তু এই গার্লস ওয়ার্দি যে লেখাটা লিখেছে না, সেইটা পুরোপুরি সেন্টিমেন্টাল। মানে এখানে এরা ভেবেই নিচ্ছে যে এইটা হলে এইরকম হতো, ঠিক আছে। আমি যদি ফল্ডারের ক্যারেক্টারটা যেমন দুর্বল, ফল্ডার নিচে শেষে মারা যাবে, ফল্ডারকে কি মুভ অন করতে পারলো না, ফল্ডার নিজের সঙ্গে লড়তে পারলো না, কিন্তু ওখানে কেট হার্টক্যাসেল, যিনি কেট হার্টক্যাসেল কি বলছিল যে আমি পারবো, ঠিক আছে, যদি মার্লোর পছন্দ না হয় আমি এই সমস্ত কিছু থেকে মুভ অন করতে পারবো। তাহলে এই রেফারেন্সটা দেওয়ার জন্য ও দুটোকে আপলোড করা হয়েছে, ও তোমার ওই দুটো পার্টে করা আছে যত সম্ভব। যাই হোক, সেটা আর বলছি না এখানে। ওয়াই অনলি দ্য আদার ডে দ্য গভর্নর। তাহলে এখানে দেখো, কিন্তু কথা একটা বলতে চাইলো, বাট কথাটা বলা হলো না, শেষ করা হলো না। এখানে এই যে গভর্নর মানে আমাদের তোমার ওয়াল্টার হাওয়ের ফাদার, হু ইজ জেমস হাউ, তাই না, জেমস হাওয়ের একটা ত্রুটি বা দোষ এখানে সোয়েডেল স্বীকার করতে যাচ্ছিল, কিন্তু সাডেনলি মানে তোমার আনফর্চুনেটলি কক্সন সেখানে চলে আসবে। কক্সন দেখো কি বলছে, বাট কক্সন হ্যাজ কাম ইন থ্রু দ্য আউটার অফিস দিয়ে কক্সন ভিতরে চলে এলো। ব্রিক্স উইথ ইস্ট উইন অ্যান্ড ডিসাইডেডলি গ্রে আর। তাহলে এবার 2 বছরে নিশ্চয়ই কক্সনেরও একটুখানি চেঞ্জ হয়েছে, ফিজিক্যাল চেঞ্জ, তাই না। সেই জন্য বলছে ব্রিক্স শব্দটার কী অর্থ, ব্রিক্স শব্দটার অর্থ হলো তোমার লাইভলি, ঠিক আছে, মানে নিজে যদিও বয়স হয়ে গিয়েছে তবুও একটুখানি তোমার ওর মাঝে কিন্তু
লাইভলি একটা ভাব আছে। ওকে, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো কি বলেছে যে আই সরি 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 1 মিনিট। তাহলে কক্সন এলো এবার ব্রিক্স উইথ ইস্ট উইন্ড। ইস্ট উইন্ড হলো দ্য ইস্ট উইন্ড অফ মার্চ ইজ কোল্ড বাট লাইভলি, তাই না? মার্চের আবহাওয়াটা ভালো, সেটাই বলছে যে তোমার নিজের মাঝেও একটুখানি ফুর্তির ভাব নিয়ে কক্সন উপস্থিত হলো। তাহলে আজকে এত দূরই থাকছে, ঠিক আছে? এবার তোমার অ্যাক্ট 4 যেহেতু শুরু হয়েছে তাই শেষটাও করতে হবে, আর মোটামুটি 3 থেকে 4টে পার্টে শেষ করা যাবে এটাই আশা করা যাচ্ছে। যতদূর মানে এখনও তো কিছুটা আছে বাকি, তোমাদের মেন মানে কনক্লুশনটা না জানলেও হবে না, সেটাও জানতে হবে। ঠিক আছে, তাহলে সোয়েডেলের সঙ্গে রুথের কথোপকথনই শেষ করলাম। এখানে দেখো একটা গভর্নরের যে একটা ত্রুটি, একটা স্টিগমা, ওর যাই হোক আরও কিছু একটা ভুল করেছিল, বলেছে না দ্য অনলি আদার ডে, অন্য একটা দিনেও কিছু একটা কাণ্ড করেছিল, সেটা আমরা জানতে পারলাম না, কেননা কক্সেন চলে এলো আর সোয়েডেল কথাটা বন্ধ করে দিল। ঠিক আছে, সোয়েডেলও খুব অনুগত। ওকে, আর কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি।